তাহলে পরিষ্কারভাবে এটা আমরা দেখতে পাই যে এখানে ক্ষমতার কাঠামোটাই এমন, এই ক্ষমতায় যিনি যান তিনি ক্ষমতাকে জমিদারি বানাতে চান। বাংলাদেশে কেবল ক্ষমতার দিক থেকে জমিদারি কায়েম হয়নি, বাংলাদেশের কতিপয় লোক এই ক্ষমতা ব্যবহার করে চুরি, দুর্নীতি, লুটপাট করে সম্পদের পাহাড় তৈরি করে ব্যক্তিগত জমিদারি বানিয়েছেন। এবং এটাই 50 বছরের বাংলাদেশের অর্থনীতির ইতিহাস। এবং বাংলাদেশের জনমানুষের অধিকারের জায়গা কি? আজকে এই গুম, খুন আর ক্রসফায়ারের দেশ হিসেবে সারা বিশ্বে এই বাংলাদেশ পরিচিত হচ্ছে। তার মধ্যে দিয়ে আমরা দেখি আওয়ামী লীগ বাকশাল গঠন করেছে। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু হয়েছিলেন তার নেতৃত্বে বাকশাল হয়েছে। আমরা বাকশালের বিরোধিতা করি কেন? কারণ বাকশাল একটা ভীষণ রকম কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসন পদ্ধতি ছিল। কিন্তু আমরা এটা খেয়াল করি না যে বাংলাদেশের বাকশাল আসলে 72 সালে কায়েম হয়েছে। 72 সালে যে সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধানের ক্ষমতা কাঠামো, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করেছে। এটার নামে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে বাকশাল আকারে 75-এ তৈরি হয়েছে বটে, কিন্তু গত 50 বছরে বাংলাদেশের শাসনের দিকে তাকান, যে সরকারি ক্ষমতা গিয়েছে কারা মর্মবস্তুর দিক থেকে ক্ষমতা কুক্ষিগত করতে চায়নি? সবাই চেয়েছে। এই দেশে কোন দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই, কোন সরকারি দল হারে নাই। যারা যে সমস্ত নির্বাচনে পূর্ববর্তী সরকারি দল হেরেছে সেগুলো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটাকেও এই পূর্ববর্তী সরকার দলীয়কৃত করার চেষ্টা করেছে। উদাহরণ, 2001 সালে আওয়ামী লীগ তারা ক্ষমতা হস্তান্তরের আগেই সমস্ত ডিসি, এসপি, সচিব, সমস্ত প্রশাসন এবং পুলিশ প্রশাসন নিজেদের দখলে রাখতে চেয়েছিল, যাতে করে তারা নির্বাচন প্রভাবিত করতে পারে। এই কারণে তারা বিচারপতি লতিফুর রহমানের উপরে মস্ত খাপ্পা ছিলেন যে তাদের এই চেষ্টা তিনি সফল হতে দেননি, কিংবা তারা। আর সেই শিক্ষা পেয়ে বিএনপি 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকেই নিজেদের দলীয় পছন্দের লোককে মনোনয়ন দিতে চেয়েছিলেন। বিচারপতির বয়স বৃদ্ধি করে তারা সেই কাজ করতে চেয়েছিলেন। সেটা কি হতো সেটা আরেক বিষয়, কিন্তু তারা যে চেয়েছিলেন এবং সেটাই মানুষ বিশ্বাস করছে, এতে তো কোনো সন্দেহ নেই। তার ফলে রাজনৈতিক সংকট এবং তার ফলে এই 1/11 সরকার। আওয়ামী লীগে তার যে প্রস্তাব, তার যে দাবি, পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি অক্ষুণ্ণ রাখতে হবে এবং পূর্ণ স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার দিকে আওয়ামী লীগকে সচেষ্ট হতে হবে, সেই দাবি পাশ করাতে পারেননি। যুদ্ধজোট থেকেও সারওয়ার্দী সাহেবকে তিনি সরাতে পারেননি। ফলশ্রুতিতে তিনি তার নিজের প্রতিষ্ঠিত দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এবং তার কয়েক মাসের মাথায় নতুন রাজনৈতিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন। কিন্তু এই যে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি তিনি তুলেছিলেন এবং তার জন্য তিনি নিরাপদ ছিলেন, এবং পাকিস্তানিরা যেভাবে, বিশেষত পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী পাকিস্তান রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করত, তারা পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি যে দৃষ্টিভঙ্গি তারা পোষণ করছিলেন, মৌলানা ভাসানী তাদের দৃষ্টিভঙ্গি, তাদের গৃহীত সমস্ত নীতি এবং তাদের অত্যাচার সবকিছুর বিরুদ্ধে সেই দিনই আসসালামু আলাইকুম বলে দিয়েছেন। এই ঘটনাগুলো বাংলাদেশের গতিপথ নির্ধারণ করে দিয়েছে এবং এটা কোনো রাগঢাক করার ব্যাপার নয়। ইতিহাস আমাদের ঠিকঠাক মতো দেখা দরকার যে 1957 সালে যে পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবি তোলা হয়েছিল, সারওয়ার্দী সাহেব সেটা মানেননি। তার প্রতি একনিষ্ঠ যে ছিলেন শেখ মুজিবুর রহমান, তরুণ নেতৃত্ব, তিনিও কিন্তু তখন পূর্ণ স্বায়ত্ত শাসনের পক্ষে ছিলেন না। রাজনৈতিকভাবে সারওয়ার্দী সাহেবের মৃত্যুর পরই এবং বিশেষভাবে 64 সালের পর থেকে আমরা দেখব শেখ মুজিবুর রহমান 57 সালের মৌলানা ভাসানীর পূর্ণ স্বায়ত্ত শাসনের দাবির লাইনে ফিরে আসছেন। 66-তে তিনি 6 দফা দিচ্ছেন, স্বায়ত্ত শাসনের দাবিকে ভিত্তি করে রাজনীতি নতুন করে সংগঠিত করছেন। সেটাই তাকে 69-এ বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নেতা হিসেবে এবং 71 সালে প্রধান জাতীয় নেতায় পরিণত করেছিল। কাজেই এই যে পূর্ণ স্বায়ত্ত শাসনের রাজনীতি, এটা বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখ নির্ধারণ করেছিল, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু মৌলানা ভাসানীর
আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মনে করতেন একটা দেশের সার্বভৌমত্ব যদি না থাকে সেই দেশ নিজের জনগণের কল্যাণ করতে পারে না। সেই কারণে তিনি সার্বভৌমত্বের রাজনীতিটা বারে বারে সামনে আনতেন। এবং 57 সালের কাকমারি সম্মেলন কেবলমাত্র একেবারে যাকে বলে যে মুখ্য রাজনৈতিক প্রশ্ন, জ্বলন্ত রাজনৈতিক প্রশ্ন যেটা ছিল সেই সময়, সেটাকে কেন্দ্র করেই গঠিত হয়েছে। এটা একদিকে যেমন ঠিক, কিন্তু মৌলানা ভাসানী কেবল তার উপরেই দাঁড়িয়ে থাকেননি। মৌলানা ভাসানী রাজনীতিকে গণমানুষের মুক্তির প্রশ্ন হিসেবে দেখতেন, এবং দেখতেন বলেই তিনি গণমানুষের মুক্তির রাজনীতি কিভাবে দাঁড়াবে, কোন ভিত্তির উপর দাঁড়াবে, সেইটা সবসময় গুরুত্বের সাথে দিয়েছেন। ফলে সার্বভৌমত্বের প্রশ্ন যেমন তিনি তুলেছেন, সেই সার্বভৌমত্ব কিসের উপর দাঁড়াবে? যে গণমানুষের উত্থানের উপর দাঁড়াবে, তার জাগরণের উপর দাঁড়াবে। সেই কারণে তিনি কাকমারি সম্মেলনকে একটা বিশাল সাংস্কৃতিক সম্মেলনে পরিণত করেছেন। একটা রাজনৈতিক সম্মেলন, কিন্তু সেখানে চিন্তার চর্চা হচ্ছে যে এই গণমানুষের মুক্তির জন্য কোন চিন্তা আমাদের সামনে আনতে হবে। একটা রাজনৈতিক সম্মেলন, কিন্তু একটা দেশের নারী পুরুষ জাতি ধর্ম সকল অংশের যে জীবন যাপন, তার যে সাংস্কৃতিক প্রকাশ, সবগুলো সেইখানে তিনি আয়োজন করছেন। এবং তিনি দেখাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত ওই গণমানুষের জাগরণ ঘটে ততক্ষণ পর্যন্ত এমন কোন শক্তি গড়ে ওঠে না যে শক্তি সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং সেই শক্তি জনগণের সত্যিকার কল্যাণ করতে পারে। মৌলানা ভাসানী তার জীবনের চেষ্টা করে গেছেন। তিনি যাদের উপর ভরসা করেছিলেন, একটু আগে বলেছেন তারা তাদের সেই কাজ করতে পারেন নাই। 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, এবং নিঃসন্দেহে সেই সংগ্রামে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেকেই আমাদের নমস্য। কিন্তু মুক্তির লড়াই তো 71 সালে থেমে থাকে না। মুক্তির লড়াই তো কোনো স্থির বিষয় নয় যে আমাদের সমস্ত মুক্তি 71 সালে অর্জিত হয়ে গেছে। 71 সালে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, মানুষের মুক্তি যে আসেনি পরিপূর্ণভাবে, তার জীবনের মুক্তি, তার অর্থনৈতিক মুক্তি, তার সংস্কৃতি, এমনকি তার রাজনৈতিক মুক্তি, সেই সব মুক্তির জায়গাটা 72 সাল থেকে আমরা দেখতে শুরু করেছি। আওয়ামী লীগ বাকশাল গঠন করেছে। শেখ মুজিবুর রহমান যিনি বঙ্গবন্ধু হয়েছিলেন, তার নেতৃত্বেই বাকশাল হয়েছে। আমরা বাকশালের বিরোধিতা করি কেন? কারণ বাকশাল একটা ভীষণ রকম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন পদ্ধতি ছিল। কিন্তু আমরা এটা খেয়াল করি না যে বাংলাদেশের বাকশাল আসলে 72 সালে কায়েম হয়েছে। 72 সালে যে সংবিধান তৈরি করা হয়েছে, সেই সংবিধানের ক্ষমতা কাঠামো, সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত